আচ্ছা, যেখান থেকে বুঝতেছিলাম ওইখান থেকে যদি আমরা দেখি, আসলে ক্লাস কেটে গেলে একটু মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আপনারা একটু কষ্ট করে মনোযোগ নিয়ে আসেন। আচ্ছা, তাহলে এই যে প্রশ্নে যেটা আমরা ছিলাম যে 50 জন, 50 জন টোটাল লোক হবে, এর মধ্যে 35 জন বাংলা এবং 25 জন বাংলা ও ইংরেজি। এই যে দেখেন এখানে 35 জন বাংলা ও ইংরেজি, 25 জন বাংলা ও ইংরেজি, এটা হচ্ছে ইন্টারসেকশন। তাহলে ইন্টারসেকশন এখানে কতজন? ইন্টারসেকশনে 25 জন আমরা পেয়ে গেছি। এখন আমার এই যে এখানে ইংরেজি, ইংরেজিতে থাকতে হবে কয়জন? ইংরেজি থাকতে হবে 35 জন। কতজন থাকতে হবে? 35 জন। আমার টোটাল এই 10 আর 25 মিলে 35 হয়ে গেছে। মোট হতে হবে 50 জন। তাহলে আপনি একটু দেখেন যে এইখানে 50 থেকে আমার যে 35 ছিল, এই 35 বিয়োগ করে দেন। বিয়োগ করে দিলে কত থাকে? 15। তাহলে এই যে 15 জনটা হবে, এই 15 জনটা হবে এখানে। তাহলে এখানে বলেছে যে বাংলায় কতজন কথা বলতে পারে? 15 জন হবে। বাংলায় কতজন কথা বলতে পারে? এই 15 জনটা কিসি? শুধু বাংলায়। প্রশ্নটা আপনার বুঝতে হবে। শুধু ইংরেজিতে কয়জন পাইছি আমরা? 10 জন। শুধু বাংলায় 15 জন, আর 25 জন বাংলা ও ইংরেজি আছে। এবার আপনি দেখেন, বাংলায় বলেছে, আমি শুধু বাংলায় বলিনি, কি বলেছে? বাংলায় কতজন কথা বলতে পারে বাংলায়। তাহলে বাংলা এখানে কয়জন হবে? এই টোটালটাই তো বাংলা। তাহলে এই টোটালটাই কত? 25 আর এই 15, 25 আর 15 যোগ করলে কত হবে? 25 আর 15 যোগ করলে আমাদের আসবে 40। তাহলে এই 40 জনটা কিসে বলেছে? এই 40 জন হবে বাংলায়। তাহলে বাংলায় কথা বলতে পারে 40 জন। আমি যদি বলতাম শুধু বাংলায়, তাহলে হতো 15 জন। বলতাম শুধু ইংরেজিতে, 10 জন। বাংলা ও ইংরেজি 25 জন, এটা দিয়ে আছে। এইখানে বাহিরে আমরা কেন নিয়ে আসিনি? এখানে একটা কন্ডিশন দিয়ে আছে যে প্রত্যেকে দুইটি ভাষার অন্তত একটা ভাষায় কথা বলতে পারে। মানে এখানে যে 50 জন ছিল, এই 50 জনের সবাই মিনিমাম একটা ল্যাঙ্গুয়েজ জানে। এরকম কেউ নেই যে একটা ভাষা জানে না, এরকম কেউ নেই। আচ্ছা, আমরা পরেরটাই যাই। এটা কি সবাই ক্লিয়ার? একটু রেসপন্স করবেন। এটা একটু আরেকবার, পুরোটাই? জাস্ট এইটা একটু আরেকবার কাইন্ডলি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, একটু বললে আমার সুবিধা হবে, মানে আপনারা বুঝতেছেন কিনা এটা তো আমার শিওর করতে হবে। আচ্ছা, এটা আমি প্রথম থেকে আরেকবার ক্লিয়ার করতেছি, মানে এটি ইম্পর্টেন্ট টপিকস, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই রিলেটেড এবার একটা প্রশ্ন আসবে। প্রশ্নটা একটু কঠিন হচ্ছে তো আগের থেকে, এই রিলেটেড প্রশ্ন একটা আসবে। আচ্ছা, তাহলে আমরা কি করব? যেহেতু এখানে দুইটা জিনিস নিয়ে কাজ করতেছি, একটা ছিল হচ্ছে ইংলিশ, আর একটা ছিল হচ্ছে বাংলা। আমি এখানে আগে কন্ডিশন দিয়ে দিছি, অন্তত একজন একটা ভাষায় কথা বলতে পারে। তাহলে বাইরে কেউ নেই, বাংলা এবং ইংরেজির বাইরে কেউ নেই। তাই এখানে আমি নিলাম হচ্ছে ইংলিশ, আর এখানে নিয়েছে হচ্ছে, এখানে আর একটা নিয়েছি বাংলা। তাহলে আমরা সবসময় যে ক্যালকুলেশনটা শুরু করব সেটা কোথা থেকে শুরু করব? কমন পয়েন্ট থেকে। কমন পয়েন্ট, তাহলে কমন পয়েন্টে কয়জন আছে? এখানে কমন পয়েন্ট আছে হচ্ছে 25 জন। কমন পয়েন্টে কতজন আছে? কমন পয়েন্ট আছে 25 জন। আচ্ছা, এবার ইংলিশে হতে হবে 35 জন। তাহলে 35 থেকে যদি 25 বাদ দিই, তাহলে এই পাশে বাকি থাকবে কয়জন? 10 জন। এই দেখেন টোটাল হয়ে গেছে 35। আমার টোটাল ছিল 50 জন। তাহলে এই এই পাশে যতজন আসছে, এটা সব মিলে আসছে হচ্ছে 35। তাহলে এখানে বাকি থাকবে কয়জন? 15 জন। তাহলে 35 আর 15, 50 হয়ে গেছে। তাহলে আমি চাইছি হচ্ছে বাংলায়, কিসে চাইছি? বাংলা, শুধু বাংলা না কিন্তু, বাংলায়, মোট বাংলায়। তাহলে বাংলায় পুরোটাই হবে। এই পুরোটা কত হয়েছে? 25 আর 15 যোগ করলে কত হবে? 40। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা পরেরটায় যাই। এখানে নিয়েছি কোন স্কুলের 70% শিক্ষার্থী ইংরেজিতে, 80% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে, কিন্তু 10% উভয় বিষয় ফেল করেছে। এখানে দেখেন, এইটাও কিন্তু প্রাইমারিতে এসেছে 2019 সালে। তাহলে এবার কি বলেছে? 10% উভয় বিষয়ে ফেল। যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে থাকে, তবে স্কুলের কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? আচ্ছা, তো এখানে 300 বলেছে, যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে থাকে, উভয় বিষয়ে, মানে বাংলা, ইংলিশ, দুইটাতেই পাশ করবে, উভয় বিষয়ে কতজন পাশ করবে?
300 জন, তাহলে কতজন পরীক্ষা দিয়েছে? এটা যদি আমরা কল্পনা করি, তাহলে এবার দেখেন, এখানে আমরা ওই আগের মতো করে একটু একটু চিন্তা ভাবনা করি। তাহলে এখানে কি আসছে? পার্সেন্টের ক্ষেত্রে ভাবেন, আপনি ওই সংখ্যার দিকে যেন না এখন, আগে পার্সেন্টটা বুঝছেন কিনা তাই দেখেন। তাহলে মোট এখানে আমাদের হবে 100। পার্সেন্টের ক্ষেত্রে যদি দেখি, তাহলে হবে 100। তাহলে ইন্টারসেকশন দিয়ে শুরু করব। ইন্টারসেকশন কি এখানে আছে? কোন স্কুলে 70% ইংরেজিতে, 80% বাংলায় পাশ করে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল। এই যে 10% উভয় বিষয়ে ফেল, তাহলে এবার দেখেন, এখানে হচ্ছে 70%, মানে এই 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 পুরোটা হবে 70, এই পুরোটা হবে 80। তাহলে এই পুরোটা যদি 70 আর এ পাশে এই পুরোটা যদি 80 হয়, আর এখানে 10 হয়, তাহলে এই দুটার ইন্টারসেকশন আমরা কেমন করে নির্ণয় করব? আচ্ছা, তাহলে আমাদের মোট এই যে ইউনিভার্সাল সেট ছিল 100। কত ছিল? মোট হবে 100। এদের মধ্যে আহ 90%, যেটা আমার 10% যদি ফেল করে, তাহলে 90% কি করবে? হয় বাংলায় অথবা ইংরেজি, যে কোনোটাতে কথা, মানে যে কোনোটাতে কি করবে, যে কোনোটাতে পাশ করেছে। হয় বাংলা অথবা ইংরেজি, যে কোনোটাতে কয় পার্সেন্ট? 90% পাশ করেছে। তাহলে এবার লক্ষ্য করেন, এই বাংলা ইউনিয়ন ম্যাথমেটিক্স, না কত যে কি যেন ছিল এটা, ইংলিশ, বাংলা ইউনিয়ন ইংলিশ, এই দুইটা ছিল হচ্ছে আহ 90%, কারণ 10% ফেল করেছে। তাহলে এইবার আমরা যদি সূত্রের দিকে দেখি, যে বাংলা ইউনিয়ন ইংলিশ, ইউনিয়নের সূত্র হচ্ছে, ভালো করে বুঝবেন, এটাকে আমরা বলি হচ্ছে, এটা শুধু বাংলা বলি না আমরা, নাম্বার অফ দ্বারা প্রকাশ করি। আচ্ছা, তাহলে দেখেন নাম্বার অফ, এটা ক্ষেত্রে যদি বলি বাংলা ইউনিয়ন ইংলিশ, তাহলে কি হবে? এটা সূত্র হচ্ছে না, নাম্বার অফ বাংলা প্লাস নাম্বার অফ ইংলিশ মাইনাস নাম্বার অফ কি হবে, বাংলা ইন্টারসেকশন ইংলিশ। ঠিক আছে? তাহলে নাম্বার অফ বাংলা ইউনিয়ন ইংলিশ, এই দুটা যদি আমরা দেখি, তাহলে বাংলা ইউনিয়ন ইংলিশ যদি এটা দেখি, তাহলে এখানে দেখেন, এটা টোটাল ছিল 90, তাহলে এখানে আমরা 90%। বাংলায় ছিল হচ্ছে বাংলায় ছিল 70। আচ্ছা, বাংলা ইংলিশ এক হয়ে যাচ্ছে। তাহলে এটা ছিল 70, আর এটাতে ছিল হচ্ছে 80, আর এটা আমরা নির্ণয় করবো। তাহলে বাংলা ইন্টারসেকশন ইংলিশ, তাহলে যদি আমরা নির্ণয় করি, তাহলে এবার দেখেন, এখানে আমাদের এখানে আমাদের কি আসছে, বাংলা নাম্বার অফ বাংলা ইন্টারসেকশন ইংলিশ, এই দুইটা কি হবে, 70, এটা হচ্ছে 150, আর এটা 90, তাহলে বাদ দিলে কত হবে, 60%। তাহলে আমরা এবার এটা বের করে ফেলছি যে দুইটার ইন্টারসেকশন কত হবে, দুইটার ইন্টারসেকশন হবে 60%। তাহলে এইখানে দেখেন, এখানে 60%, তাহলে 60% কি বলছে, যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে, তাহলে 60%-এ 300 জন, তাহলে 100%-এ কত হবে? 60%-এ কতজন? 300 জন। 60%-এ যদি 300 জন হয়, তাহলে 100%-এ কত হবে? এই 300/60 ইন্টু কত হবে, 100। তাহলে কত পাবেন? এটা এটা কেটে দেন, তাহলে 5 6 30, তাই তো? 5, তাহলে এটা আমাদের অ্যান্সার আসছে হচ্ছে 500। কতজন হবে? 500 জন। ক্লিয়ার? আমরা এই সূত্রটা আরেকবার আপনাদের জন্য লিখে দিচ্ছি, অনেকের একটু অসুবিধা থাকতেই পারে। তাহলে আমি এই সূত্রটা আরেকবার লিখে দিচ্ছি। লিখছি কোথায়? এটার জন্য আমি যে সূত্রগুলো লিখেছি, এই সূত্রগুলো আমি আরেকবার লিখে দিচ্ছি আপনাদের জন্য।
আচ্ছা, তাহলে আমার এরকম নাম্বার অফ কি হবে, এ ইউনিয়ন বি, এইটা অথবা এইটা, এটাকে বলি আমরা। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ কি হবে, এ ইন্টারসেকশন বি, এটা মনে রাখবেন। কি হবে, এইটা অথবা এটা, ইউনিয়ন মানে অথবা, আর ইন্টারসেকশন মানে এবং, দুইটাতেই থাকতে হবে কমন জিনিস। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে চলে আসি, কোন শ্রেণীতে 100 জন শিক্ষার্থী ছিল, বার্ষিক পরীক্ষায় 94 জন বাংলায়, 80 জন গণিতে পাশ করেছে, 75 জন উভয় বিষয়ে পাশ করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে? দেখেন তো এটা পারেন কিনা। তাহলে এটা যদি আমাদের ওই ভেন চিত্রে দেখি তাহলে হয়ে যাচ্ছে। দেখেন আস্তে আস্তে সহজ হয়ে যাচ্ছে। তাহলে 75 জন উভয় বিষয়, আমরা উভয় বিষয় থেকে শুরু করব। তাহলে উভয় বিষয়ে 75 জন, তারপর 100 জন মোট শিক্ষার্থী ছিল, বার্ষিক পরীক্ষায় 94 জন বাংলায়। তাহলে এই 75, এই পুরোটা মিলে হবে 94। তাহলে এই পুরোটা যদি 94 হয়, তাহলে এখন দেখেন 94 থেকে যদি আমি 75 বিয়োগ করি তাহলে কত হবে, তাহলে এটা হয় হচ্ছে 9, হাতে থাকে 1, তাহলে 54। তাহলে আপনার এই পাশে আসবে 54। আর 80 জন কি করেছে, বাংলায় পাশ করেছে। 80 জন কয় কিসে, বাংলায়। তাহলে এখানে 5, 75 আর 5, 80 হয়ে গেছে। তাহলে 80 আর 19 কতজন হবে, 80 আর 19 99 চলে আসে। তাহলে এইবার দেখেন, আমরা এরকম জানতাম যে মোট হতে হবে কয়জন, 100 জন। তাহলে বাকি থাকে কয়জন, এই যে একজন বাকি থাকে না, এই একজন হচ্ছে উভয় বিষয়ে ফেল করেছে। কি করেছে, উভয় বিষয়ে ফেল। তাহলে আমরা প্রথমে ইন্টারসেকশন থেকে শুরু করব, যে কোনো এক পাশেরটা। আমি ধর প্রথম বাম পাশেটা ধরে নিয়েছি বাংলা, ডান পাশে ধরে নিয়েছিলাম গণিত। তাহলে প্রথম বাম পাশেটা নির্ণয় করছি, ডান পাশেটা নির্ণয় করার পর দুটো যোগ করে আমার যে মোট শিক্ষার্থী ছিল 100, 100 বিয়োগ করে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা নতুন আরেকটা টপিকসে চলে আসবো, এটা হচ্ছে অনুক্রম ও ধারা। অনুক্রম ও ধারা কি জিনিস? অনুক্রম, এটাতে একটা নির্দিষ্ট ক্রম থাকবে, একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকবে। ধারা, ওটাও একটা নির্দিষ্ট সিকোয়েন্স থাকবে। কিন্তু ধারা হতে গেলে দুই ধরনের হবে, একটা সমান্তর হতে পারে, আর একটা হচ্ছে গুণোত্তর। মানে এটার অনুপাত সেম হতে পারে, আর এটার অন্তর সেম হতে পারে। অনুপাত অন্তর সেম ছাড়া আর যেগুলো আছে এগুলো সব অনুক্রম। যেমন কি কি হতে পারে, মনে করেন যে আহ যেমন আমি লিখছি 0, 1, 1, 2, 3, 5। এটা আমরা কি লিখছিলাম একটু আগে, ফিবোনাক্কি সিরিজ বা ফিবোনাচ্চি সিরিজ একটা লিখলে, এটা ল্যাটিন ল্যাঙ্গুয়েজ তো। আচ্ছা, তাহলে এটা ফিবোনাচ্চি বা ফিবোনাক্কি সিরিজ, 0, 1, 1, 2, মানে একটার সাথে একটা যোগফল সেম আছে। আবার 1 স্কোয়ার, তারপর 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, মানে 5 স্কোয়ার। এটার ক্ষেত্রে কি হবে, n স্কোয়ার আমরা লিখতে পারি। মানে এটার ক্ষেত্রে কততম পদ নির্ণয় করবো, যততম পদ নির্ণয় করতে যাব তততম পদ পর্যন্ত আমাদের কি মানটা জানা থাকা লাগবে। মানে তততম পদ, মানে কততম পদ অততম পদ পর্যন্ত যদি নির্ণয় করতে পারি তাহলে সেটা অনুক্রম হবে। তো এবার দেখেন এই ধারার ক্ষেত্রে আমরা যদি দেখি যে সমান্তর ধারা মানে অন্তর সেম। তাহলে যদি অন্তর সেম হয় তাহলে কি হতে পারে, আমরা একটু সূত্র দেখে নিই আগের থেকে। তাহলে যদি অন্তর সেম হয় তাহলে আমরা সমান্তর, সমান্তর ধারা, তাহলে সমান্তর ধারার কি হবে, অন্তর সেম হবে। যেমন 1, তারপর হচ্ছে 1 প্লাস, তারপর হচ্ছে 3 প্লাস, তারপর 5 প্লাস 7 প্লাস 9, চলতি আছে। তাহলে এটা কি হবে, সমান্তর ধারা। 1, 3, 5, 7, 9। তাহলে এটার ক্ষেত্রে কি আসছে, অন্তর সেম আছে। সবগুলো যদি বিয়োগ করে, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2 হবে, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হবে, 7 থেকে 5 বিয়োগ করলে 2 হবে, ইত্যাদি। এই সমান্তর ধারার প্রথম যে পদ, এটার যে প্রথম পদ হবে, তাহলে প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি। আচ্ছা, এবার এটার অন্তর থাকবে, তাহলে একটা থাকবে সাধারণ অন্তর। সাধারণ অন্তর এটাকে ডি দ্বারা প্রকাশ করা হবে। এর n তম পদ নির্ণয় সূত্র হচ্ছে n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে n তম পদ। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে। এর যদি সমষ্টি নির্ণয় করি, প্রথম n তম পদের সমষ্টি, তাহলে এই সমষ্টি নির্ণয়ের একটা ছোটকালে সূত্র পড়েছিলেন যে এটাকে বলা হয় প্রথম পদ, আর এটা ছিল হচ্ছে শেষ পদ,
ভাগ 2। এই তো আপনারা জানতেন, তা আমরাও জানি এটা। এবার দেখেন এটার আপডেট ফর্ম যদি লিখি এস এন, এন তম পদের সমষ্টি, তাহলে এটা সূত্র হবে n ভাগ 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে n তম পদের সমষ্টি যদি সমান্তর হয়। এবার দেখেন আমরা যদি গুণোত্তর দেখি, গুণোত্তর ধারা, উম, গুণোত্তর ধারার ক্ষেত্রে কি হবে, এটা প্রথমে স্যার প্রথমে প্রাইমারির জন্য কি গুণোত্তর ধারা পুরোটাই করতে হবে, হ্যাঁ এটা নাকি প্রাইমারি শুধু অনেক, সমান্তর ধারা করলেই কমন পাবো? প্রাইমারিতে অনেক প্রশ্ন এসেছে, আমরা দেখাবো। এ, এটা হচ্ছে এ আর প্লাস, শুধু ওই পদ সংখ্যা নির্ণয় আসে, সমষ্টি আসে না। এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস এ আর টু দি পাওয়ার 4, এটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে এ আর স্কোয়ার এ আর টু দি পাওয়ার 4, অর্থাৎ এটার এন তম পদ, এটা খুবই সহজ জিনিস, যে এন তম পদ নির্ণয় সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। কি হবে, এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1, একে আমরা বলি প্রথম পদ, আর কে বলা হয় অন্তর, আর কি বলা হয় অনুপাত, আর হচ্ছে অনুপাত রেশিও। ঠিক আছে, এবার আমরা পরে চলে গেলাম। বলেছে এটা দেখেন প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ 2012 সালে এসেছে, 9, 12, 15, 23, 39। এই ধারাটির পরবর্তী সংখ্যা কত হবে? 9, তারপরে কত, 15, তারপরে 23, তারপরে কত, 39। তাহলে দেখেন এখানে এখানে আমাদের কি হবে, হুম, হয়ে যায় না। তাহলে এখানে আমরা লিখেছি হচ্ছে 9, 11, 15। তা এর মধ্যে আমরা কোনো কিছু খুঁজে পাই কিনা দেখেন দিন। এর 9 এবং 11 ডিফারেন্স কত, 2। 11 এবং 15 ডিফারেন্স কত, 4। তারপরে কি বলেছে, এই এই 15 এবং 23 এর ডিফারেন্স কত হবে, 9। এই দুইটার মধ্যে ডিফারেন্স কত, 23 এবং 39। তাহলে ডিফারেন্স কত, 16। তাহলে এর পরেরটা ডিফারেন্স কত হবে দেখেন তো, 2, 4, 9 আছে না, তাহলে ডিফারেন্স কত, 15 আর 23-এর ডিফারেন্স 8, 9 না তো। 15 থেকে 23 কোনটা পর্যন্ত কোনটা, 8। ও স্যার আচ্ছা আচ্ছা 15 আচ্ছা, থেকে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরি। এটা তাহলে এটা হচ্ছে 8, তাহলে এটা হয়ে গেল 8। তারপরটা কত হবে, তারপরে 23 আর এটা 16, ঠিক আছে তো? হ্যাঁ, এটা ঠিক আছে, পরেরটা হবে আচ্ছা 32। আচ্ছা 32 আচ্ছা। হওয়ার কথা। তাহলে দেখেন তাহলে এর পরেরটা কত হবে, তাহলে এটার ক্ষেত্রে ছিল 2, তার দ্বিগুণ কত ছিল 4, তার দ্বিগুণ কত ছিল 8, তারপরটা কত হবে 16, তারপরটা অবশ্যই 32 হবে। তাহলে যদি আমরা 32 ডিফারেন্স নির্ণয় করি, তাহলে মনে হয় আমরা পেয়ে গেছি। তাহলে 39 আর 32 যদি আমরা লিখি তাহলে কত হবে, 1 হাত থেকে 1, তাহলে 71 হবে। আচ্ছা, এখানে আরেকটা নিচের ধারার পরবর্তী সংখ্যা কত হবে, 1, 2, 3, 5, 8, 13, 21, 34। এটা একটা ফিবোনাক্সি সিরিজ। এটা আপনারা বুঝতে পেরেছেন যে আগেরটার সাথে পরেরটা যোগ, 1 আর 2 যোগ করলে 3, 2 আর 3 যোগ করলে 5, 3 আর 5 যোগ করলে 8, 5, 8 আর 13 যোগ করলে, এরকম ভাবে চলতেই থাকবে। পরেরটা আপনারা নিজেরাই খুঁজে বের করতে পারবেন, পারবেন তো? তাহলে এটা কত হবে, 21 আর 34 যোগ করলে কত হবে, যা আসবে তাই। তাহলে এটা থাকে 5, হাতে থাকে না, তাহলে এটা এটা থাকে হচ্ছে 5, 55। এরপর আমরা এই ধারার পরবর্তী সংখ্যা কথা হবে, এই যে এরপর আমরা যতগুলো নিয়ে আলোচনা করতেছি এগুলো সবগুলোই 2009 সালে প্রধান শিক্ষক নিয়োগে আসা প্রশ্ন। এখন এই যতগুলো রেফারেন্স দেওয়া নেই এগুলো সবগুলো। আচ্ছা, এই 3, 4, 7, 11, 18, 29, তাহলে এর ধারার পরবর্তী সংখ্যা কত হবে? তাহলে আমরা এখানে 3, তারপরটা 4, তারপরটা 7, তারপরটা 11, তারপরটা 18, তারপরটা 29। তাহলে 3 আর 4 যোগ করলে কত, 7 আসছে। 7 আর 4 যোগ করলে কত আসছে, 11 আসছে। 7, 11 আর 7 যোগ করলে 18 আসছে। 18 আর 11 যোগ করলে 29। তাহলে এই দুটো যোগ করলে আমরা যেটা পাবো সেটা হবে তার পরবর্তী হবে।
তাহলে এটার ক্ষেত্রে কত হবে? 18 আর 20। 47 তাহলে এটার ক্ষেত্রে কত আসছে? 18 আর কত আসছে? এই দুটো যোগ করলে হ্যাঁ 29। তাহলে যা যা আসবে তাই। আচ্ছা, 41। এরপরটা দেখেন 3, 7, 15, 31, 63 ধারার পরবর্তী সংখ্যা কত হবে? তাহলে আমরা এখানে নিয়েছি হচ্ছে 3, 7, তাহলে 3 এবং 7 দুইটা ডিফারেন্স কত? এই দুইটা যোগ করলে কি বড়টা আসছে? তাহলে আসেনি, তাহলে ফিবোনাচ্চি হবে না। 3 আর 7 দুইটা ডিফারেন্স কত আসছে? এটা হচ্ছে 4। এই দুইটা ডিফারেন্স কত আসছে? 8। এই দুইটা ডিফারেন্স কত আসছে? 16। এই দুইটা ডিফারেন্স কত আসছে? 32। তাহলে দুইটা ডিফারেন্স কত হবে? 64। তাহলে 63 আর 64 যোগ করলে কত হবে? 127। বাংলা ইংলিশ একা গেছে। তাহলে কত হবে? 127। আচ্ছা, এরপরে 0, 3, 8, 15, 30 অষ্টম পদ কত হবে? তাহলে এখানে দেখেন তো 0, 3, 8, 15। তাহলে 0 এবং 3 দুটা ডিফারেন্স কত? 3। 3 এবং 8 দুটা ডিফারেন্স কত? 5। 8 এবং 15 দুটা ডিফারেন্স কত? 7। তাহলে পরেরটা ডিফারেন্স কত হবে? 9 হবে। হবে 9? হবে না, এটা অন্যভাবে আসছে। ধারাটির অষ্টম পদ কত হবে? তাহলে এবার দেখেন, এটাকে যদি আমরা একটু অন্যভাবে কল্পনা করি, এটা এইভাবে করলে হবে, কিন্তু এটা অনেক দূর পর্যন্ত যাওয়া লাগবে। এটাকে যদি আমরা একটু অন্যভাবে কল্পনা করি, এখানে 0 আসছে না? তাহলে প্রথম পদ 1 স্কোয়ার করে যদি আমি ওর থেকে 1 বিয়োগ করি তাহলে কত হবে? 0 হয়ে যাবে। পরেরটা 2 স্কোয়ার করে ওর থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে কত হবে? 3 হবে। তারপরটা 3 স্কোয়ার করে তার থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে 3 3 9, তাহলে 8 হবে। তারপরটা যদি 4 স্কোয়ার করে 1 বিয়োগ করি তাহলে কত হবে? 15 হবে। তাহলে আমরা এখানে যততম পদ নির্ণয় করেছি, তাহলে এটার ক্ষেত্রে n স্কোয়ার মাইনাস 1 হবে। 8 যদি হয় অষ্টম পদ, তাহলে 8 স্কোয়ার মাইনাস 1। 8 স্কোয়ার কত হয়? 64 মাইনাস 1, তাহলে 63 হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এবার পরে চলে যাই। এই ধারাটির নবম পদ কত হবে? 1, 2, 4, 7, 11। তাহলে এটার ক্ষেত্রে কত হবে? এর নবম পদের দিকে যদি আমরা যাই তাহলে 1, 2, তারপরে 4, 7, 11। তাহলে আপনি যদি ডিফারেন্সের কথা ভাবেন তাহলে কত হবে? ডিফারেন্স প্রথমটা হচ্ছে 1, তারপরটা কত আসছে? 2, তারপরটা কত আসছে? 3, তারপরটা কত আসছে? 4, তারপরটা ডিফারেন্স কত হবে? 5, তারপরটা ডিফারেন্স কত হবে? 6, তারপরটা কত হবে? 7। এরকম আকারে চলে গেছে। তাহলে এরকম যদি আমরা 9 পর্যন্ত যাই তাহলে কত হবে? আচ্ছা, তারপরটা এটার অষ্টম পদ কত হবে? 95, 87, 80, 74। তাহলে 95 ডিফারেন্স কত করে আসছে? 95 এবং 87 এই দুটার মাঝে পার্থক্য কত আছে? 8 আছে। কত 8 আছে? -8 আছে। তাহলে এটার পার্থক্য হচ্ছে -8। 8 কমে গেছে। এটার পার্থক্য কত হবে? এটার পার্থক্য আসছে -7। এটার পার্থক্য কত আসছে? এটা থেকে কত কমে গেছে? -6। তাহলে এটার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? আস্তে 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 কমে যাচ্ছে। 8 8 প্রথমে -8 কমেছে, তারপরটা থেকে -7 কমেছে, তারপরটা কত? -6 কমেছে, তারপরটা কত কমবে? তারপরটা -5 কমবে, তারপরটা -4 কমবে, তারপরটা -3 কমবে, -2 কমবে, -1 কমবে, এরকম করে কমতেই থাকবে। এটা এটা সবগুলো অনুক্রম, এগুলো ধারা না। ধারার ক্ষেত্রে কি আসতো? যদি ধারা আসতো তাহলে হয় সমান্তর অথবা গুণোত্তর, যে কোনো একটা আসতো, তখন আমরা সূত্র দিয়ে করে ফেলতে পারতাম। এটা এরকম ভাবে চেষ্টা করতে হবে। আচ্ছা, এটা নবম পদ কত হবে? 2, 6, 12, 20। আশা করি এগুলো ম্যাথ পারবেন। আমরা অনেক সময় পর্যন্ত ক্লাস নিয়ে ফেলেছি, প্রায় 11টা বেজে গেছে। আচ্ছা,
তাহলে আমরা এবার এই সমান্তর গুণান্তরের দিকে একটা দুটো ম্যাথ করে আজকের মতো আমরা শেষ করে ফেলবো। আচ্ছা, এখানে আমি এটা নিয়ে আসছি যেটা সমান্তর অনুক্রম বা সাধারণ অন্তর 10 এবং ছয়তম পদের পদটি 52 হলে 15তম পদ কত হবে? তাহলে সাধারণ অন্তর অর্থাৎ সাধারণ অন্তর যদি আমরা সাধারণ অন্তর d is equal to নিয়েছি হচ্ছে কোথায় গেল সাধারণ অন্তর d is equal to 10 ছয়তম পদ, তাহলে n is equal to 6, তাহলে ছয়তম পদ 52, তাহলে ছয়তম পদ কি হবে n তম পদের আমরা এই যে এখানে n তম পদ কি জানতাম a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এটার ক্ষেত্রে কি হবে ছয়তম পদ যদি নির্ণয় করি তাহলে a প্লাস 6 মাইনাস 1 ইন্টু d এর মান কত 10, তাহলে এটার ক্ষেত্রে আসছে a প্লাস 50, এটার মান কত দেওয়া আছে ছয়তম পদ দেওয়া আছে হচ্ছে 52। এবার 15তম পদ চাইছে, তাহলে 15তম পদ কত হবে 15তম পদ, তাহলে a প্লাস 15 মাইনাস 1 ইন্টু d, d এর মান কত 10, তাহলে এটার ক্ষেত্রে লক্ষ্য করা যে a প্লাস এটার ক্ষেত্রে কত হবে 14, d এর মান কত আসে 10 আসে। তাহলে এইখানে লক্ষ্য করা যে a প্লাস 50, 140 আসে না, তাহলে 50 আর 140 কত লাগে 90 লাগে, তাহলে a প্লাস 50 এর মান কত পাইছেন 52, তাহলে 90 আর 52 কত হবে 90 আর 52 যোগ করলে যা পাবে সেটাই হবে পরের পদ, তাহলে আসবে 142। এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, আমরা একবার আমরা আবার বললে ভালো। হ্যাঁ বলেন। আবার মানে বলবেন স্যার এটা একটু। এটা আচ্ছা, আমরা এনতম পদের এনতম পদ নির্ণয় এনতম পদ নির্ণয়ের আমরা ফর্মুলা জানি যে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এখানে ছয়তম পদ ছিল, তাহলে ছয়তম পদে আমার কি এনে যায় কত আসছে 6 আসছে, তাহলে 6 মাইনাস 1 ইন্টু d এর মান কত 10 আসছে, তাহলে a প্লাস 50 চলে আসছে। এবার 15তম পদে কি হবে 15তম পদে a প্লাস 15 মাইনাস 1 ইন্টু d আসবে, d এর মান কত 10, তাহলে এইবার এটা যদি আমি 10 আর 14 গুণ করি তাহলে কত হবে 140, তাহলে 50 আর 90 যোগ করলে কত হয় 140 হয়ে যায়। তাহলে a প্লাস 50, আমি এই যে a প্লাস 50 a প্লাস 50 এর পুরোটার মান বসাই দিছি, a প্লাস 50 এর মান কত পাইছিলাম a প্লাস 50 এর মান পাইছিলাম 52। এই যে দেখেন এখানে যে 90, এই 90 এই যে আগের এই যে 90টা ছিল 90 আর 52 যোগ করে আমি কত পেয়ে গেছি 142, আমি এর মান নতুন করে নির্ণয় করিনি, এখানে শুধু বসাই দিয়েছি। আচ্ছা, আজকে আমাদের ক্লাসটা এখানে আমরা শেষ করতে চাচ্ছি, প্রায় 11টা বেজে গেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও ইনশাল্লাহ দেখা হবে কোনো একটা ক্লাসে। আসসালামু আলাইকুম।